আচ্ছা, আপনাদের CSS3 আজকে থেকে শুরু। সেটা হচ্ছে CSS3 তে যাই। CSS3 অ্যাকচুয়ালি কি জিনিস সেটা আগে জানি, তাই না? CSS3 দিয়ে স্টার্ট করবো। CSS3 কি? অ্যাকচুয়ালি CSS3 বলতে আপডেট ভার্সন বোঝায়, আর কিছুই না। CSS3 বলতে কি বোঝায়? CSS3 জাস্ট আপডেটের কিছু কোড অ্যাড হয়েছে, দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা, CSS3 তে কি কি থাকবে সেটা একটু দেখি। CSS3 সিলেক্টর কিভাবে থাকে, বক্স মডেলটা কি, বক্স মডেল অলরেডি আমরা ইউজ করছিলাম না, অনেক কিছু ইউজ করছি, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড বর্ডার্স, ইমেজ ভ্যালুস, রিপ্লেসমেন্ট কন্টেন্ট, টেক্সটের ইফেক্টগুলো, 2D 3D ট্রান্সফরমেশন, অ্যানিমেশন, মাল্টি কলাম লেআউট, ইউজার ইন্টারফেস। এখান থেকে 50 না 70%ই আপনারা পারেন, কিন্তু আমরা জাস্ট ফর্মালিটি অনুযায়ী এগুলোকে আবার দেখবো এবং শেষ করবো। আচ্ছা চলুন, CSS3 প্রথম টপিক হচ্ছে রাউন্ডেড কর্নার্স। রাউন্ডেড কর্নার্স করার জন্য আমরা কীভাবে করি? বর্ডার রেডিয়াসের মাধ্যমে, যেটা আমরা অলরেডি পারি। এটা হচ্ছে CSS3 এর টপিক। বুঝা গেছে? এগুলো কোথায় কোথায় সাপোর্ট করবে দেখেন, এখানে লেখা আছে সাপোর্টের জিনিসগুলো, যে ক্রমে সাপোর্ট করবে, ইন্টারনেট এক্সপ্লোরে সাপোর্ট করবে, ভার্সন দেওয়া আছে 5.00 পর্যন্ত, আপ টু ডেট পর্যন্ত সে সাপোর্ট করবে। আর এখানে ইন্টারনেট এক্সপ্লোরারে কি দেওয়া আছে? 9.0 আপডেট ডেট। এর উপরে অথবা উপরেরগুলোতে সাপোর্ট করবে না, নিচে সাপোর্ট করবে। আবার এই যে মজিলাতে 4.0 টপ, 5.0, 10.5 অপেরা, তাই না? এই যে এগুলো আমরা অলরেডি পারি। এই যে বর্ডার রেডিয়াস, সেটা আর কিছুই না, এখানে আর কিছু নেই। তাহলে একটা টপিক শেষ হয়ে গেল। এই যে এটা মানে কি, যে চারটা কর্নার আছে, চারটা কর্নারকে আমরা চারভাবে এই যে ডিজাইন কীভাবে করা, ঠিক আছে, সেটা হচ্ছে এখানে, আর কিছুই না। তো একই জিনিস আর কি এখানে দেখাই দিয়েছে খুব সুন্দর করে। আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস, আমরা ওই যে বর্ডার টপ রাইট রেডিয়াস এভাবেও লেখা যায়, কিন্তু আমরা এইভাবে না লিখলেও হবে। আমরা বর্ডার লিখে চারটা ভ্যালু দিয়ে লিখবো, তাই না? ঠিকই না? সো এইভাবে দেখে আমার তো নতুন করে ভয় পাওয়ার কিছু নাই, আছে যে না এটা আবার কোত্থেকে আসলো। ঠিক জাস্ট সেম জিনিসটাকে ওরা একটু আলাদা আলাদাভাবে দিয়ে দিচ্ছে, আর কিছুই নেই। বর্ডার টপ রাইট, টপের রাইটেরটা, তাই না, সেভাবে লিখে দিচ্ছে, আর কিছু। আচ্ছা, বর্ডার ইমেজ, তাহলে ইমেজেরও তো বর্ডার আমরা পারি, ঠিক কি না? ইমেজের বর্ডার আমরা পারি না, ইমেজের বর্ডার আমরা পারি না। ইমেজের বর্ডার হচ্ছে ইমেজের মাধ্যমে বর্ডার করা। এই যে দেখছেন, একটা ইমেজকে কল করব, ওটা বর্ডার হিসাবে আসবে, ঠিক আছে? এটা আমরা পারি না, করি না। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা সাপোজ একটাতে সাপোর্ট করে আরেকটাতে সাপোর্ট করে না, আমরা সবগুলোকে সাপোর্ট করাইতে যাচ্ছি। এর জন্য কি করতে হবে? সাপোজ আমি যদি মজিলাকে আমি এই ডিজাইনটা সাপোর্ট করাই দিই, তাহলে ওই বর্ডার ইমেজের আগে জাস্ট লিখে দিতে হবে MOS -MOS। এটা লিখলে এটাতে সাপোর্ট করবে। ও এর জন্য হচ্ছে -O, আবার হাইফেন, তারপরে এভাবে লিখতে হয় অ্যাকচুয়ালি, সবগুলোতে আমার সাপোর্ট করে। ওয়েবকিটের জন্য কি, ওয়েবকিট মানে কি? ইন্টারনেট এক্সপ্লোরার। মোজ মানে কি? মজিলা। ও মানে হচ্ছে অপেরা। এই যে স্পেসিফাই নাম্বার ফলোড বাই এত, এরকমভাবে সাপোর্ট করানোর জন্য এইভাবে লিখতে হয়। একটা ট্যাগ যখন আমার সাপোর্ট করতেছে না, তখন আমরা ওটাকে ওইভাবে সাপোর্ট করাবো। আচ্ছা, সাপোজ এই জিনিসটা খুব রেয়ার ইউজ হয়, কি খুবই রেয়ার ইউজ হয়। সো আমি এটাকে জাস্ট একবার দেখাবো। আমরা এটাকে জাস্ট 2 থেকে 3টা ভ্যালু আছে, এক হচ্ছে রাউন্ডেড, তারপরে স্কেল, এরকম টাইপের কিছু ভ্যালু আছে। ওই ভ্যালুগুলোকে আমরা জাস্ট ইউজ করলেই এরকম ডিজাইনেবল হয়ে যাবে। একটা ইমেজে কিন্তু দেখেন, একটা ইমেজ এভাবে স্টাইল হয়েছে, আবার এই যে এইভাবে স্টাইল হয়েছে। ইমেজ কিন্তু একটাই, ডিজাইন হচ্ছে কত স্টাইল করে, দেখছেন? দেখেন ইমেজটা কোনটা? এই যে border.png নামে একটা ইমেজ, সেটা কোনটা? এই যে এখানে এই ইমেজটাকে কল করতেছি। সাপোজ এটাকে আমরা নামায় নিই, যদি একটু প্র্যাকটিস করার জন্য বর্ডার ইমেজ নামায় নিলাম, কপি করে আমাদের ইমেজের সেকশনে গিয়ে রাখি, নাম কি? border.png। এবার এটাকে আমরা ইউজ করি কীভাবে সেভাবে দেখব, সেটা এখানে দেখেন।
বর্ডার 10 পিক্সেল সলিড, বর্ডার ইমেজ নামে একটা প্রপার্টি আছে। কি আছে? ইমেজ নামে একটা প্রপার্টি আছে। প্রপার্টিটা লিখে ইউএল ইমেজ আগের মতন করে দিলাম, কিন্তু এখানে জাস্ট এটার সাথে একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে কি রাউন্ড কতটুকু, 30 রাউন্ড, সর্বোচ্চ কত হতে পারে? 100 হতে পারে। এরপরে এখানে কি দিচ্ছে দেখেন, রাউন্ডের জায়গায় আরেকটা নাম চলে আসবে কি স্ট্রেচ। এই দুইটাই অপশন আছে, আর কোনো অপশন নাই এখানে। তাহলে ইমেজকে বর্ডারে যদি আমরা ইমেজকে অ্যাড করতে যাই, তাহলে বর্ডার ইমেজ লিখে তাকে একটা স্ট্রেচ অথবা রাউন্ড দুইটাকে মাধ্যমে আমরা ইউজ করতে পারি। সেটা আমরা একটু এখন ইউজ করি। সাপোজ একটা H1 নিলাম, ইমেজ বর্ডার স্টাইল লিখে দিলাম। এবার এটার চারপাশে আমরা একটা ইমেজ ইউজ করবো, যেন লিঙ্ক করি আমরা এক্সটার্নাল CSS এ করি। H1 বডিটাকে অলওয়েজ মার্জিন 0 করে দিব। তারপর H1 কে কল করতেছি, কল করে কি বলে দিব, বর্ডার ইমেজ কল করলাম। কল করার পরে URL ইমেজটা এখানে লিখতে হবে। কার ভিতরে আছে? ইমেজেস ফোল্ডারের ভিতরে বর্ডার ডট png নামে আছে, তাই না? তারপরে এটাকে কি করবো, সাপোজ আমরা সেম টু সেম দিই, তারপরে পরে বলছি 30 ROUND রাউন্ড, পিক্সেল না, রাউন্ড স্টাইলটা হবে এভাবে। আচ্ছা, এটার বর্ডার উইডথ মানে এটার সরুটা মোটাটা কতটুকু হবে, সাপোজ 10 পিক্সেল, বুঝলেন? এটাকে সেভ করলাম। এবার যে একটা রিলোড দিই, রান করাই, কোনো কিছু আসছে? কোনো কিছু আসে নাই বা আসবেও না। কারণ কি? এবার একটু দেখে আসি। আমরা এখানে সলিড জাতীয় কোনো কথাবার্তা এখানে ইউজ আছে অলরেডি। দেখেন, এটাকে যে শো করবে, এই যে বর্ডার 10 পিক্সেল মানে কি উইডথ, সলিড মানে কি বর্ডার কালার, ট্রান্সপারেন্ট মানে কি এটার যে আরেকটা যে টপিক থাকবে সেটা ট্রান্সপারেন্ট থাকবে। না বুঝলে কোশ্চেন করেন। এই দুইটা জিনিসই সেম কোড, জাস্ট আগে কি লিখে দিছে ওয়েবকিট বর্ডার ইমেজ, আবার বর্ডার ইমেজ। অর্থাৎ ওয়েবকিট মানে কি ইন্টারনেট এক্সপ্লোরারে যাতে যাতে সাপোর্ট করে, আবার ও মানে কি অপেরাতে যাতে এটা সাপোর্ট করে, এই জন্য এটা লিখছে। বুঝতে পারছি ওই ফার্স্ট মিনিংগুলো? তাহলে আমরা এটা লিখছি, এটা পাইছি, বর্ডার ইমেজ পাইলাম, বর্ডার ইমেজ। তাহলে আমরা বর্ডার 10 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট দিছি, আমরা এটা দিয়ে দেখি বর্ডার। তাহলে আমাদের এটার দরকার নেই। বর্ডার আমরা বেশি দিই, 20 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট। এবার দেখেন হয় কিনা। হয়েছে কিন্তু কিন্তু শো করতেছে না। তাহলে দেখেন আমাদের ইমেজটাতে প্রবলেম আছে কোথায়। ইমেজেস বর্ডার ডট পিএনজি, ইমেজেস বর্ডার ডট পিএনজি, ঠিকই তো আছে। তাহলে কোথায় প্রবলেম? 30 রাউন্ড 20 পিক্সেল না দিয়ে এখানে ওদের মতন সেম করেই দিই 10 পিক্সেল। বর্ডার ইমেজটাকে ধরতেছে না, ও বুঝতেছে না যে বর্ডার ইমেজ বলে কিছু আছে নাকি, সাবলাইন টেক্সট বর্ডার ইমেজ বলে কিছু আছে নাকি ধরতেছে না। কি কোনো লেখাতে ভুল থাকার পসিবল তো নাই। ইমেজ ঠিকই তো আছে, ঠিক আছে না সব? সাবলাইন টেক্সট এদিকে চিনতেছে না। বর্ডার ইমেজ সমস্যা নাই, এখানে
পাইলো, পাওয়ার পরে এখান থেকে আমরা যদি জিনিসটা জাস্ট এখান থেকে প্যাডিং দিয়ে দিছে, দেখছেন, যাতে দুইটা জিনিস দুই সাইড থেকে সরে যায়, এটাও দিলাম, সেম জিনিসই দিলাম। আমাদের কথা হচ্ছে আগে মেইন জিনিসটা বুঝি, পরেরটা পরে বুঝি। আগে মেইন জিনিসটা যদি হয় তাহলে আমাদের টাইম নেবে। প্যাডিংও পাইছি, তাই না? দেখেন শুধুমাত্র বর্ডার ইমেজটা পাইনি, তাহলে ওদের রুলস মানে স্টেপ বাই স্টেপ কোনটা ইউজ করছে, আগে সলিড ইউজ করছে, তারপরে প্যাডিং, তারপরে ইমেজ। এই প্রবলেমটাও হয়ে থাকে, আগে সলিড ইউজ করছে, তারপরে প্যাডিং ইউজ করছে, তারপরে ইমেজ ইউজ করছে, তাই না? ঠিক আছে, ইউজ করলাম, এবার যে রিলোড দেন আসছে এবার। তাহলে প্রবলেমটা কোথায়? সিরিয়াল মেনটেন। তো এই জিনিসটা মাথায় রাখবেন, সব জায়গায় এই প্রবলেমটা হয় না, কিছু কিছু CSS3 অথবা হাই কোয়ালিটি যে জিনিসগুলো স্টেপ বাই স্টেপটা ফলো করতে হবে। তাহলে প্রথমে বর্ডারে সলিড বা কালার বা এগুলো ইউজ করতে হবে, সবার লাস্টে যে ইমেজটা ইউজ করতে হবে। বুঝতে পারছি আমার কথা? বুঝছি, সব জায়গায় এই প্রবলেমটা না, কিন্তু কিছু কিছু এক্সেপশনাল যেরকম CSS3 যে জিনিসগুলো আছে বা HTML5 এর যে জিনিসগুলো আছে ওগুলো স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। তাহলে তো আমাদের ডিজাইনটা চলে আসছে না। তাহলে H1 কে বলে দেই টেক্সট লাইন সেন্টার, টেক্সটটা মাঝখানে চলে আসছে। এবার জাস্ট সেম জিনিসটাই আমি একটা H2 নেই, যদি কি নিলাম H2 another লিখে দিলাম, জাস্ট এটাকেও কপি করে H2 বানিয়ে দিলাম, আর এখানে রাউন্ডের জায়গায় মানে ঠিক আছে কি হবে ঠিক আছে, ডিজাইনটা কিন্তু আলাদা হয়ে গেল। ওকে, এবার এখানে একটু বাধ্যবাধকতা নিয়ম আছে। দেখেন আমি এই 30 জায়গায় ভ্যালুগুলোকে চেঞ্জ করতে চাই, সাপোজ 40 দিলাম। কিছু নিয়ম আছে যেগুলো সবসময় নিজের মতন করে ইউজ করা যায় না। 40 দিলে দেখেন আরেকটা ডিজাইন হয়ে গেছে। ডিজাইন আমরা কয়েকটা করি তাহলে মনে রাখতে সুবিধা হবে। সর্বোচ্চ কত যেতে পারবে, সর্বনিম্ন কত যেতে পারবে। দেখুন যে এবার 40-র উপরে বা 50-র উপরে দিলে প্রবলেম হবে। এটাকে সাপোজ দিলাম হচ্ছে 50। দেখেন এটা নাই, উদা হয়ে গেছে না? 50 দিলে কি আর আসতেছে? উপরেরটা আসতেছে, আমরা তো নিচেরটা দিচ্ছি। হ্যাঁ, দুই সাইডে আসতেছে। এটাকে 30 করে দেন। সরি, আমরা তো এখানে চেঞ্জ করিনি, কি বলে 3 চেঞ্জ করি। এবার আসবে, এবার জাস্ট এটাতে পারবে, এটাতে বাধ্যবাধকতা নিয়ম আছে যে এক একটা ডিজাইনের সর্বোচ্চ। যদি এবার 50-র উপরে দিই, সাপোজ 60 দিই, তাহলে দেখুন যে আরো কমে যাচ্ছে। ঠিক আছে, সাপোজ 10 দেন, দেখবেন বেড়ে যাবে। ডিজাইনটা ডিপেন্ড করতেছে কিসের উপরে? আপনার ভ্যালুর উপরে, ভ্যালুর উপরে ডিপেন্ড করে আপনার এই ডিজাইনগুলো চেঞ্জ হচ্ছে। ওকে, কোথায় করতে হয়? আপনার কোয়ালিটিফুল ডিজাইনের উপর ডিপেন্ড করে। সাপোজ আপনি এখান থেকে google.com-এ যান, google.com-এ যেয়ে দেখবেন বর্ডার ইমেজ কি, বর্ডার ইমেজ এখানে দেখবেন এই যে ডিজাইন, দেখছেন? এই ডিজাইনগুলো দেখে দেখে পরে প্র্যাকটিস করবেন। আমি এরকম বানাতে যাচ্ছি, তাহলে এটার জন্য কি ইমেজ লাগবে, এই ইমেজটাকে আমার কল করতে হবে।
সে এত বড় ইমেজ আমার দরকার নেই, এটাকে ছোট হিসেবে দেখেন যে লাইন টাইন ডিজাইন, এই ডিজাইনগুলো আপনার দরকার পড়বে। বুঝতে পারছি বর্ডার ইমেজ ডিজাইনেবল করে ডিজাইন করা যায়। সো যত বেশি ভ্যালু দিবেন তত আর কি এটা নাই হতে থাকবে, ভ্যানিশ হতে থাকবে। যত কম ভ্যালু দিবেন সেটা হচ্ছে এখান থেকে টাইন আসে নিয়ে আসে ডিজাইনটা। ওকে, তাহলে বর্ডার ইমেজ ক্লিয়ার, আর কিছু নেই এখানে। এই যে এখানে দেখাই দিচ্ছি যে 20%, এবার পার্সেন্টেজও ইউজ করা যাবে, সেটাই বলছে এখানে যে আমরা যদি পার্সেন্টেজও ইউজ করি সেটা পার্সেন্টেজও ইউজ করা যাবে। ধরেন আমরা কারো ছবি কারো ইমেজ সাপোজ এখানে 40% দিলেন, তার ইমেজটা সেরকম সাইজের হতে হবে, একটা নির্দিষ্ট সাইজ আছে না, কোথায় গেল 40% নিবেন, ট্রাই করুন বাসায়। এত বড় ইমেজ নিলে তো আর আসবে না, তাই না? ছোট ইমেজ নিতে হবে। যেরকম এটার সাইজ কত, আমাদের যে বর্ডার ইমেজটা আমরা নিচ্ছি সাইজ কত দেখেন, এটার সাইজ হচ্ছে কই, সাইজ কোথায়, এই যে 81/81, ছোট নাও না, তাই না? এরকম স্টাইলিশ ইমেজগুলো কোথেকে পাবেন, এই যে আইকন ফাইন্ডার থেকে পাবেন, তাই না? অনেক ইমেজ আছে। সো বর্ডার ইমেজ ক্লিয়ার, ওখানে আমরা পার্সেন্টেজও ইউজ করতে পারি। আর এখান থেকে প্রপার্টিজগুলো দেখবেন, বর্ডার ইমেজ, আরেকটা আছে কি বর্ডার ইমেজ সোর্স, বর্ডার ইমেজ স্লাইস, বর্ডার ইমেজ উইডেট, বর্ডার ইমেজ আউটসেট আমরা করছিলাম, একটু পরিচিত, উইডেটটাও পরিচিত, সোর্সটাও পরিচিত। সোর্স মানে কি, এটা কোথেকে আসছে সেই ইমেজটা, ওইটাই এখান থেকে রিলোডে গিয়ে জাস্ট এখান থেকে দেখি। আমি তো সোর্স মোর্স কিছু লিখি নাই, ডাইরেক্ট লিখছিলাম না, ডাইরেক্ট কিন্তু ইউজ হয়েছে। তো সেম জিনিসটা এখানেও সোর্স লিখলেও হবে, না লিখলেও হবে। আবার স্লাইসে যান, দেখেন স্লাইসের ইউজটা কী বলছে এখানে, বর্ডার ইমেজ স্লাইস, ওই যে যেটা আমরা 30 ইউজ করছি না, ওটাকে স্লাইস বলতেছে এখানে, ঠিক আছে? 30 মানে কতটুকু সে শো করবে, ওটা হচ্ছে স্লাইস। উইডেরটা কি, নর্মালি যে এটা কতটুকু মোটা হবে, বর্ডারটা কতটুকু মোটা হবে, ইমেজের এটা কতটুকু মোটা হবে, যেটা আমরা এই যে এখানে উইডের দিছিলাম কত, 10 পিক্সেল দিছিলাম না বর্ডার, এটাই ওখানে বুঝেছে। নতুন কিছু নেই, আমরা জাস্ট এক লাইনে দেখছি, ওটা আর কি ওখানে অনেক লাইন। আউটসাইড মানে হচ্ছে বাহিরে হবে জিনিসটা, ইমেজের আন্ডারের বাইরে, যেটা ওই যে আউটসাইড লাইন, এটাই রাইট সাইড করে গেল। কোথায় শেয়ার করছিস? হ্যাঁ, এই যে এটা বুঝেছি, এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, এগুলো আমরা অলরেডি করছি, তাই না? একটার ভিতরে কি করে বলছি এটা, এটা সেটা পারেন না আপনি, ওভার করলে এটা শ্যাডো হবে। কি এটা, কি শ্যাডো, এটা বক্স শ্যাডো দিয়ে চারটা ভ্যালু আসবে, চারটার কোন সাইডে কতটুকু দিবেন ওটাকে শ্যাডো করে দেবেন, গোলা কতটুকু করবেন, ওটাই তো এটা বক্স শ্যাডো, তাই না? শ্যাডো বলে এটা। আচ্ছা, ইমেজ রিপিট মানে কি, পুনরায় রিপিট হবে, এই তো। ইমেজটা কি রিপিট হবে কি হবে না, ইমেজ রিপিট, ইয়েস রিপিট, ইমেজটা বারবার রিপিট হচ্ছে, বাই ডিফল্ট রিপিটই হয়, তাই না? এরপরটাতে আছে CSS3 ব্যাকগ্রাউন্ড, আমরা নর্মাল ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, এখন CSS3 ব্যাকগ্রাউন্ড ইউজ করব। এই ব্যাকগ্রাউন্ডের সাথে রিলেটিভ হচ্ছে যে ইমেজ স্প্লিট সিস্টেম, এটা খুব ইজিলি আবার ইউজ করা যায়। আচ্ছা, যার ওটার সাথে এটাকে গোলানো দরকার না, আমি এমনিতে দেখাই। সাপোজ আপনি একটা ইমেজকে কল করছেন ব্যাকগ্রাউন্ডে, ওই ইমেজটাকে আপনি ব্যাকগ্রাউন্ডে কোথায় রাখতে চাচ্ছেন, এই কোনায় না এই কোনায়, সেটাকে বলতেছে ইমেজ এখানে CSS3 এর একটা এক্সট্রাঅর্ডিনারি পজিশন। এটার পজিশন কোথায় হবে, লেফট থেকে এখানে, আবার টপ থেকে এখানে, তাই না? আবার বটম থেকে 0 করে দিচ্ছে, কতভাবে রাখা যায় ইমেজ থেকে এখানে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আর ব্যাকগ্রাউন্ড সাইজ মানে হচ্ছে যে আপনি ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা নিচ্ছেন সেই ইমেজটার সাইজ কতটুকু হবে, সেটাকে বলতেছি কি ব্যাকগ্রাউন্ড
সাইজ, আমরা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়ে দেখি, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ডিপ নিলাম ডট বিজি এরিয়া নামে একটা নিলাম, এটার ভিতরে একটা এটাই নিলাম, এটার ভিতরে একটা কিছু কন্টেন্ট নিলাম, কিছু কন্টেন্ট নিলাম, দামি কন্টেন্ট নিয়ে আসি, কিছু দামি কন্টেন্ট। শেষ, আমাদের এটাকে একটা জায়গা দিতে হবে, তাই না? বিজি এরিয়াকে একটা জায়গা দিই, উইডথ এবং হাইটটা দিয়ে দিই, বিজি সরি বিজি এরিয়া উইডথ দিলাম কত, সাপোজ 80%, হাইট দিলাম হচ্ছে 500 পিক্সেল। মনে আছে কি জন্য হাইট দিলাম? পজিশন ইউজ করলে হাইট দিতে হয় না, জানে তো আমি যদি কোথায় নিব এক্স্যাক্টলি ওই জায়গাটা যাতে থাকে। হাইট দিয়ে দিলাম। এবার একে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করবো। কি ইমেজ করবো? ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ ইউজ করবো। একটা ইমেজ নিয়ে আসি, সাপোজ ছোট ইমেজ নিয়ে আসি, স্মল ইমেজ, বেশি ছোট হয়ে গেছে, 423/313, সাপোজ ফিশ নামে সেট করলাম। রাখলাম fish.jpg। ইমেজেস ফোল্ডারের ভিতরে fish.jpg, ওকে দিয়ে দিলাম। মার্জিন অটো দিয়ে দিই যাতে মাঝখানে চলে আসে, মানে কি ডিপটা যাতে আমার মাঝখানে। ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি রিপিট হচ্ছে না বারবার? আমরা যদি এটাকে রিপিট করতে না করি তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি হবে না? কি করে দিব? এবার এটাকে কোথায় রাখবো? এখানে, এখানে না, এখানে। তাহলে এর জন্য আগে কি করতে হবে? বিজি এরিয়াকে ওভারফ্লো হিডেন করে দিতে হবে না, যাতে এর থেকে যাতে না বের হয় জিনিসগুলো। মনে আছে? তাহলে অ্যাকুরেটলি এটার ভিতরে থাকবে। তাহলে এটাকে আমরা, এই ইমেজটাকে আমরা এখান থেকে সাইজ করতে পারি। সাইজ করার জন্য গ্রাউন্ড সাইজ, সাইজ লিখে দিলাম সাপোজ 100 পিক্সেল, 100 পিক্সেল, অর্থাৎ উপরে নিচে 100, ডান উইডথ এবং হাইট সেম রাখছে। সেটা হয়ে গেল না? পারছি ব্যাকগ্রাউন্ড ইমেজকে সাইজ করতে পারবো কীভাবে? আমরা এবার সাইজ করতে পারি। সো এটাকে আমরা 300 বানাই। সবচেয়ে ভেজাইল্লা কাম হচ্ছে ব্যাকগ্রাউন্ডকে রেসপন্সিভ করা। সো এটা যাতে আপনাদের কাছে ভেজাইল্লা মানা মনে হয়, এই জন্য আমি এটাকে খুঁটে খুঁটে দেখাবো।
বলবেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা রেসপন্সিভ করতে পারেন। আচ্ছা দেখেন এটা কিন্তু এখন রেসপন্সিভ হয় না, ওই যে ইমেজটা কেটে যাচ্ছে না, কেটে যাচ্ছে, কিন্তু ছোট করলে ইমেজটা কেটে যাচ্ছে। এটাকে যখনই আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ করতে যাবো বা রেসপন্সিভ করতে যাবো, তখন এখানে 100% ইউজ করবো, 100%। তাহলে ইমেজ এবং হাইট এবং উইডথ কি 100%, তাহলে এটা ফুল যতটুকু আমরা হাইট এবং উইডথ দিছি ততটুকু এটা 100% ভাঙবে। এবং এটাকে এখন ছোট করেন, দেখেন ভাঙে কিনা ইমেজটা, ইমেজ কিন্তু ভাঙে না, ভাঙে, বুঝতে পারছি। তাহলে রেসপন্সিভ করতে পারবো ইমেজ। আপনাদের এটা প্রচুর প্রবলেম, বলবেন যে সব পারি কিন্তু এই ব্যাকগ্রাউন্ড ইমেজ রেসপন্সিভ করতে এখন সাইজ করা যাবে না ছোট করে যাবে না, কেন যাবে? লেখাগুলো সামনের সাইজে কি করে লেখা বের হচ্ছে না, এই যে এই ইমেজটা শ্যাডো সহ এত বড়, বুঝা গেছে? এই যে শ্যাডো আছে না, শ্যাডো সহই এত বড় ইমেজ। হ্যাঁ, আমাদের কাছে মনে হচ্ছে যে ইমেজটা বোধহয় ছোট, ইমেজটা বড়। বাম করে দিলে না বুঝা গেছে? ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিয়ে দেন, কালার দিলে তো কালারের বেশি পাওয়ার নাকি ইমেজের বেশি পাওয়ার? ইমেজের বেশি পাওয়ার। ইমেজটা সামনে থাকে আমরা এখন ব্যাকগ্রাউন্ড কালার যদি ইউজ করি তাহলে দেখবেন যে কার বেশি পাওয়ার। দুইটা দিলেন না, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করলাম, ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলাম, কার পাওয়ার বেশি? ইমেজের পাওয়ার বেশি না? কি বললাম? আরে ব্যাকগ্রাউন্ড তো আছে, বললাম পাওয়ার কার বেশি? ইমেজের না? রিলোড দেন, দেখবেন যে ওই যে সবুজটা কিন্তু পিছনে আছেই, আছে না? আমরা একটা ঝাপসা বাড়ি মারতেছি, তাই না? এটা কিন্তু আছেই। এখন এটাকে জাস্ট একটা ভুল লেখেন, সাপোজ আমি একটা ইচ্ছে করে ভুল লিখে সেভ দিয়ে পরে একটা রিলোড দেই, কালার চলে আসছে। ইমেজের পাওয়ার বেশি, এই জন্য। হ্যাঁ, এবার দেখি আমরা বুঝতে পারছি যে কন্টেন্ট গুলো জায়গা মতনই কিন্তু আছে, তাই না? কন্টেন্ট গুলো কি বাইরে গেছে? বাইরে গেছে, কন্টেন্ট জায়গা মতনই আছে। তো আমাদের ইমেজটাই এরকম, যে ইমেজটা কি আছে, যে ইমেজের ডানে এবং বামে শ্যাডো ধরনের জিনিসগুলো ওগুলো নিয়ে পরে ইমেজটা পুরো ফুল বলছি, বুঝা গেছে? হ্যাঁ, বডির কালার দিলেও বোঝা যাবে। হ্যাঁ, বডির কালার দেন, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, সাপোজ কি দেওয়া যায়, রেড দেন। ঠিক আছে, এই যে এবার বোঝা যাচ্ছে, এবার কিন্তু বোঝা যাচ্ছে। যাক, রেড দিলে মনে হচ্ছে খুব কোয়ালিটি ফুল কালার, তাই না? ভাইয়ার কিন্তু রেড দিয়া কোনো ওয়েবসাইট কইরা দেখে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন ব্যাকগ্রাউন্ড ইমেজকেও রেসপন্সিভ করতে পারি। এবার দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজকে রেসপন্সিভ করার অনেকগুলো ওয়ে আছে, যেগুলো আমরা অল্প কয়টা জানি যে 100% আর এটা হচ্ছে মেইন ওয়ে। ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি আমি কভার লিখে দিই, তো ব্যাকগ্রাউন্ড সাইজ যদি COVER কভার লিখে দিলাম, কভার, এবার রিলোড দেন, দেখেন পাইছে কিন্তু ইমেজটা, এটাও কিন্তু রেসপন্সিভ, দেখেন। কিন্তু ও একটা নির্দিষ্ট পর্যায়ে যে ও যখন ওর অরিজিনাল ইমেজটা পেয়ে যাচ্ছে, অরিজিনাল ইমেজের সাইজ কত, এই যে এতটুকু কাটার আগ পর্যন্ত হচ্ছে ওর অরিজিনাল ইমেজের সাইজ, তখন ও কেটে ফেলতেছে। কথা বুঝতে পারছি? তাহলে কভারের রুলস কি, ও ইমেজটাকে রেসপন্সিভ করবে ঠিক আছে, কিন্তু ও ওই ইমেজের অরিজিনাল সাইজের পর থেকে ও ছেড়ে দেবে। ওকে, তাহলে এই জন্য কি করবেন, অলওয়েজ 100 ইউজ করবেন। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা কভার ইউজ করব, সেটা ক্ষেত্র বিশেষ। সাপোজ আমার ইমেজটাই অনেক বড়, তো ওইটা আর ভাঙানোর কোনো ওয়ে নাই, তখন যে কি আমরা কভার ইউজ করতে পারি, অনেক বড় ইমেজ। তাহলে ব্যাকগ্রাউন্ড বুঝতে পারছি। এরপরে আসেন, আছে আরো কিছু আছে, অরিজিনাল সাইজ ছোট করো, তাহলে ইমেজটা আরেকটু ছোট নিলাম, যখন আমরা সাইজ করব তখন তো আমাদের আর রেসপন্সিবিলিটির দিকে তাকানোর কোনো দরকারই নেই, ওটা তো আমার সাইজ হিসেবেই ওখানে থাকতেছে, তাই না? তাহলে এখন দেখা গেছে যে তো আমরা সব 300 ছোট পিকচার নিয়ে কাজ করি। 300 পিক্সেল করি, 300 পিক্সেল হাইট উইডথ করলাম। আমার কথা বুঝতে পারছি, যখন আমরা ছোট করবো তখন তো আর আমরা রেসপন্সিবিলিটির দিকে তাকাবো না, সেটা একটা সাইডে থাকে, ছোট একটা সাইডে থাকে, স্বাভাবিক।
আচ্ছা, এটা এখান থেকে শুরু হলো, এটাকে আমরা এখন এইখান থেকে শুরু করতে যাচ্ছি, তাহলে কি লিখবো? পজিশন, পজিশন কে আছে? এখন মনে কথা কেউ বলে দিল নাকি যে এখন চলে যাবে? আচ্ছা দেখেন, এখানে হচ্ছে এটা হচ্ছে একটা মেইন ডিপ, মেইন ডিপের ভিতরে একটা সাব ডিপ নিচ্ছে, সাব ডিপকে বলতেছে কি যে তুমি অ্যাবসোলিউট, অ্যাবসোলিউটের যে কোনো জায়গায় রাখতে পারো। সো আমরা তো এখানে একটা ডিপের ভিতরে তার অ্যাবসোলিউট ইউজ করতে পারতেছি না, পারতেছি? জিনিসটাকে কি নাড়াইতে পারতেছি? ওকে, ওর জায়গা থেকে নাড়াইতে পারবো, পারবো না যে এমন কোনো কথা না, পারবো, কিন্তু এটা আমাদের অ্যাকুরেট হবে। সাপোজ ধরেন পজিশন আমরা এখন কি দিব? অ্যাবসোলিউট তো আমাদের কিছু দেওয়াই নেই, তাহলে আমরা এটাকে নাড়াবো কিভাবে? কোশ্চেন আসে না, তাই না? আচ্ছা দেখি, এটাকে পজিশন পজিশন আমরা রিলেটিভ রাখলাম, রাখার পরে একটা লেফট থেকে দিই, লেফট থেকে সাপোজ আসলে টপ থেকে দিই, আমরা লেফট অথবা রাইট ইউজ করবো, রাইট, রাইট থেকে 0 পিক্সেল দিলাম, টপ থেকে 0 পিক্সেল দিলাম। এবার দেখেন আমাদের কাজ করে কিনা, যেহেতু আমরা রিলেটিভ দিচ্ছি, আমরা আগেই বলছি, আমরা সূত্রও জানি যে একটা জিনিস ইউজ করার জন্য আমাদের ডবল দরকার হয়, একটা মেইন ডিপ আর একটা সাব ডিপ। সাব ডিপ হচ্ছে অ্যাবসোলিউট, মেইন ডিপ হচ্ছে কি রিলেটিভ। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা কাকে দিতে হবে? সাব ডিপকে। এখানে একটা ডিপ তৈরি করেন, ডিপ বিজি সাব নামে দিলাম। আমার কথা বুঝতে পারছি? তাহলে কিন্তু আমরা ওই পজিশনটাকে চেঞ্জ করতে পারবো। তাহলে এখন বিজি সাবের সব কিছু হবে, বিজি এরিয়ার তো কিছুই হবে না, right? এখানে কি হয়ে যাবে? বিজি সাব সাব, আর এখানে আমরা বিজি এরিয়াটা রাখবো, যখন আমাদের দরকার পড়বে তখন আমরা এখানে কাজ করবো। আচ্ছা, এতটুকু দেখে আসে, আমাদের এই ডিজাইনের কোনো কমতি আছে কি? কোনো কমতি আছে, কোনো প্রবলেম আছে? নাই। একটু স্টেপ বাই স্টেপ দেখি। এবার ব্যাকগ্রাউন্ড ক্লিপ কি, অরিজিন কি, নিচে দেখি, স্টেপ বাই স্টেপ দেখি। এইখানে দেখেন ব্যাকগ্রাউন্ড পজিশন, আমরা যে লাইভ লেফট রাইট ইউজ করতাম না, ওটা এক লাইনে ইউজ করতে পারি। এখন আমরা কি ব্যাকগ্রাউন্ড পজিশনটা এক লাইনে ইউজ করতে পারি, সেটা দেখেন। ও এখানে ওরা এখানে দুইটা ইমেজ ব্যাকগ্রাউন্ড হিসেবে, তো আমি একটা না 2 থেকে 4টা ইমেজও নিতে পারি না? আমার ইচ্ছা, ঠিক কিনা? 4টা ইমেজ নিতে পারি না, সেটা এক লাইনে কিভাবে ইউজ করছে সেটা এখানে দেখাইছে। এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন বুঝেছে, ব্যাকগ্রাউন্ড পজিশন। এবার এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড পজিশন ইউজ করি, এগুলো তো দরকার নেই, তাই না? যেহেতু আমাদের কোনো রিলেটিভ নাই, অ্যাবসোলিউট নাই, আমি যে কথাটা একটু বললাম যে আমরা আগে ইউজ করতাম রিলেটিভ থাকবে, অ্যাবসোলিউট থাকবে, তখন ওটাকে সরানো খুবই ইজি। কিন্তু কোনো কিছুই নেই, তারপরে ইউজ করবো কিভাবে? ব্যাকগ্রাউন্ড পজিশন থেকে কোথায় যাবে? সাপোজ আর আই রাইট টপ, অর্থাৎ রাইটে থাকবে, টপ, টপ থেকে টপে থাকবে একটা রিলেট আসছে। যদি তাহলে বুঝতে পারছি জিনিসটা। সাপোজ এই ইমেজটাকে আমি রাইট না, রাইট বটম লিখে দেই, তাহলে এটা কোথায় থাকবে? রাইটের বটম। পারবো? পজিশন চেঞ্জ করে কিভাবে? আবার এটা মনে করেন না যে আমি যে বিজি বিজি সাব দিছি দেখে ওইটা ইউজ হচ্ছে না, এটার সাথে এটার কোনো রিলেটিভ নাই। এটা আমি জাস্ট দেখাইছি যে আগে আমরা কিভাবে করতাম, এখন আমরা কিভাবে করি। সাপোজ এটাকে ডিলিট করে দিলাম, তাও আমার কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আগে আমরা কিভাবে ইউজ করি, এটা হচ্ছে প্রফেশন, আমার এটা হচ্ছে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড পজিশন। ওকে, তাহলে ব্যাকগ্রাউন্ড পজিশন শিখছি। ব্যাকগ্রাউন্ড রিপিট আমরা জানি, একসাথে দুইটা ইমেজ ইউজ করতে চাইলে জাস্ট কমা দিয়ে ইউজ করব, কমা দিয়ে আরেকটা ইমেজ নিব, আবার কমা দিয়ে এইটার প্রপার্টিগুলো হচ্ছে এইটার বরাবর এটা, আর এটার বরাবর হচ্ছে এটা। ওকে, আবার এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট দুটাকে একসাথে, এটা রিপিট করলাম, আরেকটাকে নন রিপিট করলাম, জাস্ট কি সিরিয়াল অনুযায়ী আছে দেখেন।
ঠিক আছে। আবার এখানে দেখা যাচ্ছে যে এক লাইনে কিভাবে লেখা দরকার, আপনারা এক লাইনে কখনো লিখবেন, এক লাইনে লিখলে সিরিয়াল মনে রাখতে হয় অনেক ঘেঁচা, অর্থাৎ কষ্টকর মনে রাখাটা দরকার নেই। আমরা যে দুইটা তিনটা লাইন ইউজ করলে আমাদের স্পেসিফিকভাবে মনে থাকবে জিনিস। এক লাইনে ইউজ করলে দেখা গেছে যে আমাদের প্যাচ লাগবে, যেরকম আগে ইমেজ ইউজ করতে হবে, তারপরে রাইট অথবা লেফট, তারপরে বটম, তারপরে রিপিটেড ফাংশনটা এখানে ইউজ করতে হবে, তারপর কমা দিয়ে আবার সেম জিনিস। না মনে রাখার মতন কিছু না, কিন্তু এর থেকে ইজি হচ্ছে ওইটা। আমার দেখাই যাচ্ছে যে কোনটা ইমেজ, কোনটা লেফট করবো, কোনটা রাইট করবো, কোনটা বটম করবো। ওকে, এবার আসেন সাইজে। সাইজ অলরেডি আমরা দেখে ফেলছি যে ব্যাকগ্রাউন্ড সাইজ কীভাবে করে। এই যে ব্যাকগ্রাউন্ড সাইজ 100 পিক্সেল 100 দুইটা ভ্যালু, এটা আমরা মাত্র দেখলাম। এই যে কভার, যে ভ্যালুটা আমি বলছি সেটা হচ্ছে এখানে বলছি যে কভারের ইউজটা কীভাবে হবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কন্টেন্ট, আচ্ছা এখানে দেখেন কন্টেইন দিলে কি হয়, কভার দিলে কি হয়, এগুলো দেখে নেবেন, সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ড সাইজ এই যে 3টা করে দিছে, অটো ব্যাকগ্রাউন্ড সাইজ, নতুন কোনো প্রপার্টি যে অরিজিন, অরিজিন একটু দেখি। কন্টেইন বক্স, দেখেন অরিজিন বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি। আমরা যদি অরিজিনটা উঠে দিই, ব্যাকগ্রাউন্ড অরিজিনটা কোথায়, এই যে ফার্স্টেরটা বর্ডার বক্স, কন্টেন্ট বক্স, দুইটা টপিক আছে। কি আছে, অরিজিনের দুইটা টপিক আছে, উঠায় দেন। তারপর লাইভ বুঝি, এটাকে উঠায় দেন। কোনো চেঞ্জ দেখতে পারতেছেন? কোনো চেঞ্জ দেখতে পারতেছেন না? আমি তো দেখতে পারতেছি না, তাই না? না দেখতেছি না, সেম টু সেম না। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, এটা কয় নাম্বার, এক্সাম্পল 1, এটা এক্সাম্পল 1 এ কোনো অরিজিন ইউজ করা হয় নাই, সো এটা নরমাল। এখানে অরিজিন, ব্যাকগ্রাউন্ড অরিজিনটা কি 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 বলে দেব আমরা, বর্ডার বক্স। এটার মানে হচ্ছে বর্ডারটা বক্সের ভিতরে হবে। দেখেন এই যে 2 নাম্বারটা যেরকম আছে, আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজের দিকে খেয়াল করেন, রিলোড দেন, দিলাম কোনটা কোনটা হলো, তো এরকমই আছে। হ্যাঁ ঠিকই তো আছে, এক্সাম্পল 1 2 3, এটা এটা হয়েছে তাই না। এটা আমাদের এই যে বর্ডার বক্সের সাথে অ্যাড হয়ে গেছে। আরেকটা কি ছিল ভুলে গেছেন, কন্টেইন বক্স, আমি তো মনে করতেছি যে আমারই অ্যাডজাস্ট করা। আচ্ছা এবার দেখেন কন্টেন্ট বক্স মানে কন্টেন্টের, সরি এখানে ভুল দেখাচ্ছে, কন্টেইনের আন্ডারে থাকবে একটা, আর একটা হচ্ছে বক্সের আন্ডারে থাকবে। আচ্ছা রিলোড দেওয়াটা কি এটা হলো, দেখাচ্ছে ভুল অ্যাকচুয়ালি। আমাদের এখানে ইমেজ নিচে কয়টা, ডিপ নিচে কয়টা, একটা 3টা থাকার কথা না, 1টা 2টা 3টা, 3টাই তো, হ্যাঁ 3টাই তো, ঠিকই তো আছে। একটা দেখেন এই ইমেজটা আছে কোথায়, এই কন্টেন্টের বাহিরে, তাই না, 1 নাম্বার ইমেজটা। 2 নাম্বার ইমেজটা আছে কোথায় দেখেন, কন্টেন্টের একটু ভিতরে, ফুল ভিতরে না, এটা বর্ডারের ভিতরে আছে, এই বর্ডারের সাথে লেগে আছে না ইমেজটা, তাহলে এটা কি বর্ডার বক্স ইমেজটা। আর এটা দেখেন কন্টেন্টের ভিতরে, ইমেজটা কোথায়, কন্টেন্টের ভিতরে, তাহলে কন্টেইন বক্স, দ্যাটস ইট, এতটুকু। বর্ডার বক্স লিখলে আমরা যে বর্ডারটা দিব সেই বর্ডারের সাথে ইমেজটা লেগে থাকবে, আর যদি আমি কন্টেইন বক্স দিই তাহলে কন্টেন্টের আন্ডারে চলে আসবে ইমেজটা, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ঠিক আছে, এটাই হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড অরিজিনের কাজ। না বুঝলে আবার কোশ্চেন করেন। আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা কোথায় ইউজ করছি, এখানে না, আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজের পজিশনটা একটু রাখি, পরে দেখবো, সমস্যা নেই। আগে একটা বর্ডার দিই, দেখেন এখানে বুঝতেছি, বর্ডার 10 পিক্সেল সলিড ব্ল্যাক দিয়ে দিলাম। ভুল দেখাচ্ছে কোনটা, এই যে এখানে আমরা ক্লোনের জায়গায় সেমিকোলন দিচ্ছি। ওকে, এটাকে দিলাম, তারপরে গিয়ে একটা বর্ডার হবে, হলো বর্ডারটা।
বর্ডারটা এখন লেগে আছে না, এটা পজিশনটা দেখেন ওরা এখানে পজিশন ইউজ করছে কিনা, তাহলে আমাদের পজিশনের সাথে না ইউজ করে কিভাবে করা যায়। পজিশনটা আপাতত রাখি, পজিশনটা বাই ডিফল্ট যেখানে আছে সেইখানে রাখি, তাই না? কোথায় পজিশনটা করি, এই যে পজিশন, একটা লাইন বাদ দিই, তাহলে আমাদের কি বুঝতে সুবিধা হবে জিনিসটা। রিলোড দেন, এখানে আছে তাই না? এবার এই ইমেজটা অটোমেটিক লেগে আছে কি বর্ডারের সাথে। আমরা যখনই ব্যাকগ্রাউন্ড অরিজিন ব্যাকগ্রাউন্ড কি অরিজিন নামে যে প্রপার্টিটা আছে ওটাকে যখন দিব কি কন্টেইন বক্স, দেখেন কন্টেন্ট বক্স এভাবে লেখা নাই, এজন্য চিনতেছে না কন্টেন্ট বক্সটা কিভাবে লেখা আছে, কন্টেন্ট বক্স, কন্টেন্ট বক্স। অরিজিন চিনে না, সাবলাইন টেক্সট অরিজিনটাকে চিনে না, আমাদের কোনো দেখার বিষয় না, কিন্তু আমাদের ইউজ ঠিকই হবে, কন্টেন্ট বক্সের আন্ডারে চলে আসবে, আসছে কিন্তু আমাদের ওই যে আলাদা জায়গা নাই, ও তো চিনতেছি ব্যাকগ্রাউন্ড অরিজিন, ঠিক আছে না আমাদের লেখা ব্যাকগ্রাউন্ড পজিশন এই যে অরিজিন, হ্যাঁ চিনতেছেন। বর্ডার বক্স দুটো ইউজ করলাম, দেখা যাক কোনটা ইউজ, এই যে বর্ডার বক্সেরটা ইউজ হচ্ছে কিন্তু, তাই না? ইমেজটা একেবারে বর্ডার বক্সের সাথে লেগে আসতেছে, বর্ডারের আন্ডারে ইমেজটার সাইজ চলে গেছে, ওখান থেকে লেগে আসতেছে, কিন্তু কন্টেন্ট বক্সটা ইউজ হচ্ছে না। কন্টেন্ট বক্স ঠিক আছে না, ছিল বর্ডার বক্স না এটা কন্টেন্ট ছিল, সেখান থেকে ভিডিও ঢুকে গেল আমার বর্ডারে চলে গেল। আচ্ছা দেখি আমরা একটা ইউজ করি, নিচেটা কেটে দেন, বর্ডার তো দেখলাম দেখেন বের হয় আসে। বের হয়ে তো আসবি, কন্টেন্ট বক্স আমরা ইউজ করছি বের হয়ে আসবে, রিলোড দেন, এই যে কন্টেন্টের আন্ডারে চলে আসে, ঠিক আছে? এই যে কন্টেন্ট, এখন আমরা যদি কন্টেন্টকে ছোট করে দিই তাহলে ওই কন্টেন্টের ভিতরেই থাকবে, এটা হচ্ছে লজিক। সাপোজ কাকে ছোট করা যায়, আমরা তো কোনো আলাদা কোনো ডিপ নিয়ে নিয়ে নিচ্ছি, সাপোজ প্যাডিং দিয়ে দিই, ইজিকে একটা প্যাডিং দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। প্যাডিং 30 পিক্সেল, তাহলে কি 30 পিক্সেল সরে থাকবে না জিনিসটা, এই এবার বুঝতে পারছি, ঠিক আছে? কন্টেন্ট বক্সটার আন্ডারে চলে আসে, বর্ডার বক্স দিলে আবার বর্ডার বক্সের আন্ডারে চলে আসবে, এবার বুঝতে পারছি। এবার একবার বর্ডার বক্স দিয়ে দিই, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। এবার বর্ডার বক্স যখন লিখবে তখন বর্ডারের সাথে চলে যাচ্ছে, ক্লিয়ার? শেষ মুহূর্ত থেকে শুরু। আচ্ছা, তাহলে অরিজিনও বুঝতে পারলাম যে অরিজিন জিনিসটা কি, ব্যাকগ্রাউন্ড অরিজিন। এবার আছেন ব্যাকগ্রাউন্ড ক্লিপ, এটাই শেষ, তাহলে আর কিছু নাই ব্যাকগ্রাউন্ডের ভিতরে, এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ক্লিপ, ভিতরে আর বাইরে, ভিতরে আর বাইরে। এখানে দেখেন কি করছে, ব্যাডিং বক্স, আরেকটা কি ইউজ করছে এখানে, ব্যাকগ্রাউন্ড ক্লিপ কন্টেন্ট বক্স, অর্থাৎ ব্যাডিং বক্সের আন্ডারে হবে ক্লিপটা নাকি কন্টেন্ট বক্সের আন্ডারে হবে, এটাই ওই ওটার মতনই সেম, এটাকে বুঝেছে আর কিছু না। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা কোথায় হবে, বক্সের আন্ডারে নাকি বাইরে, বর্ডার উইথ কন্টেন্ট। বুঝতে পারছি না, বুঝতে পারছি মামাই করতেছে, একটু দেখাই দেবো। আচ্ছা যাই হোক, এটা দেখানোর কিছু নাই, এটাকে অত ইউজ হয় না, তারপরে এটা যে আমরা জেনে রাখলাম যে বর্ডার ক্লিপটা কি অ্যাকচুয়ালি, তাই না? এর পরের টপিকে যাই, CSS3 কালার্স। আমরা কালার হিসেবে অলরেডি 3টা চিনি, RGB চিনি, অপাসিটি চিনি, আবার কালারের নাম এই যে, এবার নতুন ভাবে একটা কালার চিনি HSL আর HSLA কালার্স, 3টা জিনিস, সবগুলো সেম, জাস্ট এক একটা জিনিস আলাদা। এটা কি কালার, RGBA, এ মানে কি অপাসিটি, মনে আছে 4টা ভ্যালু যখন থাকে তখন ফার্স্টের 3টা হচ্ছে কি RGB আর লাস্টেরটা হচ্ছে অপাসিটি, অপাসিটিকে এর মাধ্যমে প্রকাশ করা হয়, ওকে? এরপর এখানে আছেন HSL,
এর ফুল মিনিং কি আমার জানা নাই, তো দেখে আসি। দেখে আসি HSL এর ফুল মিনিংটা কি। HS কালার কোথায়, হেক্সাডেসিমাল ফুল মিনিংটা দেওয়া ছিল, কোথায় যেন আসছিল। হিউ, স্যাচুরেশন, লাইটনেস। এইচ মানে হচ্ছে হিউ, স্যাচুরেশন, লাইটনেস। ওকে, লিখে রাখবেন এটা, এটা আমার মাথায় থাকে না, আমি এটা পাই না। হিউ, স্যাচুরেশন, লাইটনেস, HSL এর কালার্স। হিউ, স্যাচুরেশন, লাইটনেস। এটা CSS3 এর কালার্সের একটা টপিক। যাই হোক, এটাকে আমরা পার্সেন্টেজ হিসাবে ইউজ করব, ঠিক আছে? যেভাবে RGB ইউজ করে সেটাকে এইভাবে পার্সেন্টেজ। আর ঠিক সেম ভাবে HSL এর সাথে একটা A যোগ করে দিলে কি আবার অপাসিটি চলে আসবে। তাহলে দুইটার ভিতরে তার পার্থক্যটা বুঝতে পারছি যে HSL এর মানে কি আর HSL এর মানে কি, ঠিক আছে? শেষ, আর কিছু নেই। আর অপাসিটি তো আমরা ইউজ করতে জানি, জানি না যে অপাসিটি। এই টপিক শেষ। এরপরে আচ্ছা, গ্রাডিয়েন্টটা আজকে শুরু করতেছি। গ্রাডিয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। গ্রাডিয়েন্টটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। গ্রাডিয়েন্ট কালারের দুনিয়া, আমরা ইচ্ছা মতন ডিজাইন করতে পারবো, ইচ্ছা মতন এই করতে পারবো। গ্রাডিয়েন্টটা বাসা থেকে আপনারা দেখে আসবেন। আমাদের ফেসবুকে ওই আমি যেটা করছি ওখানে গার্ডিয়ান এক জায়গায় কেমন একটা মানে কোড পায় আবার উপরে আট করে, ঠিক আছে, দেখা যাচ্ছে যে আচ্ছা গ্রাডিয়েন্টের একটা আমি দেখাই দিই, তাহলে আপনাদের ইউজ করতে সুবিধা হবে। এই যে দেখেন, গ্রাডিয়েন্ট একটা কালার ইউজ করছি, কত সুন্দর করে হালকা 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 করে 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 আবার গ্রাডিয়েন্টের দুইটা ভ্যালু থাকবে এখানে না, গ্রাডিয়েন্ট লিখে লিনিয়ার গ্রাডিয়েন্ট। গ্রাডিয়েন্টের দুই প্রকার, এক হচ্ছে লিনিয়ার গ্রাডিয়েন্ট, আরেকটা দেখে আসি। লিনিয়ার গ্রাডিয়েন্ট শেষে আরেকটা গ্রাডিয়েন্ট আছে। লিনিয়ার গ্রাডিয়েন্ট হচ্ছে স্টেপ বাই স্টেপ, আরেকটা হচ্ছে সার্কেল আসবে। এগুলো সব আমরা স্টেপ বাই স্টেপ দেখতেছি। আরেকটা হচ্ছে রেডিয়াল গ্রাডিয়েন্ট। লিখে রাখেন, গ্রাডিয়েন্ট দুই প্রকার, এক হচ্ছে রেডিয়াল, আরেক হচ্ছে লিনিয়ার। রেডিয়াল মানে হচ্ছে গোল স্টাইলে আসবে, আর লিনিয়ার মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ আসবে। রেডিয়াল আর একটা হচ্ছে কি লিনিয়ার। এটাকে ইউজ করার একটা সিস্টেম আমরা খালি জাস্ট দেখি। এই যে ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গার্ডিয়ান, জাস্ট এটাকে যদি আমি ইউজ করি আমার ওয়েবসাইটে, আমার ফুল ওয়েবসাইট ইউজ করি, যে কালারটা দিলাম না, এটাকে ডিলিট করে দিই। ব্যাকগ্রাউন্ড, যাই হোক একটা কি ইউজ করলাম, ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রাডিয়েন্ট। এই লিনিয়ার গ্রাডিয়েন্ট, আর আমরা যখন রেডিয়াল দিব তখন আবার গোল হয়ে আসবে। রেড আর ইয়েলো মানে কি দুইটা মিক্স হয়ে আসবে। ফার্স্টে আসবে রেড, তারপর আসবে ইয়েলো। তাহলে আমরা ইয়েলোটা আগে ওই দিকে দিয়ে দিলে আগে ইয়েলো তারপরে একটা রিলোড। এখানে উপরে কি রেড আসতেছে, নিচে কি ইয়েলো আসতেছে, বুঝতে পারছি? যদি আমরা আরো কালার ইউজ করতে চাই, তারপর ইয়েলোর পরে আসবে হচ্ছে গ্রিন, তাহলে গ্রিনও আসবে নিচে। রিলোড দিয়ে দেন, আসছে তিনটা কালার। ওকে, দুনিয়া না। আচ্ছা যাই হোক, এই জিনিসটা আমরা জাস্ট কি করব, আরো অনেক, এটা গ্রাডিয়েন্টের স্মল থিংস। গ্রাডিয়েন্টটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এই গ্রাডিয়েন্টের উপর ডিপেন্ড করে আরো যত দিবেন তত কালারই আসতে থাকবে, এটা কোনো
লিমিটেড এখানে দেওয়া নেই। আনলিমিটেড বললেও ভুল হবে, এত কালার ইউজ করে কী করবো, তখন আমরা নামই দিতে পারি। আচ্ছা, এটা কীভাবে ইউজ করবো, কতভাবে ইউজ করা যায়, একটা ডিভির ভিতরে কীভাবে ইউজ করবো, এগুলো সব আমরা নেক্সট ক্লাসে গ্রাডিয়েন্ট থেকে স্টার্টিং করবো। ওকে।